আল্লাহ আমাকে ফেরাই। আমি ফিরেছি বাড়ি, কিছু শহীদ হয়েছে অনেক, এই শহীদদেরকেও আপনারা ভুলে দেবেন না, এটা হলো। আর ধন্যবাদ জানাই ওই সময় রণাঙ্গলের বিপ্লবে শাহজাদপুরে ডক্টর এম এ মুহিত সাহেব, দেখবেন যে আমাদেরই লাশ কোথায় বেরো না, তারা এত ডিসপারেট। এই জন্য অবশ্যই কারোর উচিত হবে না তাদেরকে পুনর্বাসন করা, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসা। তাদের ক্ষমা করা যায়, কিন্তু রাজনীতি করার অধিকার এবং সুযোগ দেওয়া যায় না আমার বিশ্বাস। কারণ আসলে সত্যিকার অর্থে আপনারা যারা এই মুহূর্তে উপদেষ্টার দায়িত্বে আছেন, এক একজন আপনাদের পেশা কিন্তু এনজিও অথবা কোনো ব্যাংক কর্মকর্তা অথবা অন্য অন্য জায়গা থেকে উঠে আসা জনগণের নার, কিন্তু আমরা রাজনীতিবিদ আমরা বলি যে আজ থেকে আওয়ামী লীগ মুক্ত করুন। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এই শাহমুকদুমের মাটিতে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না, এই ঘোষণা কিন্তু আমি 4 তারিখে। তখন পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে কিন্তু এই জল্লাদ শেখ হাসিনা যদি পদত্যাগ না হতো তাহলে আমার পরিস্থিতিটা কি হতো একটাবার চিন্তা করে দেখেন। প্রথমে জানতে চাবো আপনার নাম এবং আপনার রাজনৈতিক সংক্ষিপ্ত পরিচয়। ধন্যবাদ আই নিউজ বিডির জুয়েল সাহেব সহ আমি ধন্যবাদ জানাই। আমি মোহাম্মদ আমির হোসেন সবুজ, পিতা মরহুম আবুল হোসেন চান্নু মিয়া, গ্রাম পাঠানপাড়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ। আমি সদ্য বিলুপ্ত কমিটির উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, শাহজাদপুর উপজেলা কমিটির। এই যে রাজনীতি, তো আপনি লং টাইম রাজনীতির সাথে জড়িত, এই আপনার যাত্রাটা আসলে কবে থেকে শুরু হয়েছে এবং কিভাবে হয়েছিল? 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহজাদপুরের জনসভায় আসেন। তখন আমি আমার স্কুলের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়েছিলাম। ওই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনতা এবং ছাত্র স্টুডেন্টদের ভিড়ের আমাকে সরাসরি শূন্য করে কোলে নিয়ে চুমু দিতে দিতে তিনি মঞ্চে উঠে যান। তখন আসলে অনুভূতির যে জায়গাটা, যে এত বড় একজন রাষ্ট্রপতি, সে আমাকে বুকে জড়ায় ধরে মানে সরাসরি কোলে নিয়ে মানে মঞ্চে প্রায় 10-12 হাত পরেই মঞ্চ ছিল। সেই স্মৃতি থেকে পরবর্তীতে 81 সালে 30শে মে চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন নিহত হওয়ার পরে আমি মানিক মিয়া টেলিভিশনে, সাদা কালো টেলিভিশনে আমাদের বাড়িতে মানিক মিয়া এভিনিউতে জিয়াউর রহমানের যে জানাজার ঢলটা দেখেছিলাম। তখন আমার কাছে মনেই হয়েছিল, আমার বাবাও বলতো যে ওনার মতো সৎ মানুষ পৃথিবীতে হয় না। যে সবচেয়ে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে ইরান ইরাক যুদ্ধকে থামিয়ে দেওয়া থেকে শুরু করে ওই সময় ছোট্ট জ্ঞানের পরিধিতে যতটুকু আমি পেয়েছি, যে এইরকম লাখো মানুষের, লক্ষ লক্ষ মানুষের জানাজা যে মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার তো সরাসরি বুকের আলিঙ্গনটা আমি, শরীরের ঘাম আমি পেয়েছি। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর স্বৈরাচার এরশাদের যে স্টিম রোলার 82 সালে প্রেসিডেন্ট সাত্তার সাহেবকে ক্ষমতাচ্যুত করার পরে সরাসরি ট্যাঙ্ক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রদের উপর ট্যাঙ্ক চালানো হয়, এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে 84 সালে যখন ওই আহত করা হয়, ম্যাডামের হাঁটু কিন্তু তখন থেকেই আঘাতপ্রাপ্ত, হাঁটু। এই জিনিসগুলোই আমাকে উদ্বুদ্ধ করেছে যে না, এত বড় অনিয়ম অন্যায় মেনে নেওয়া যায় না। তখন থেকে আমি আসলে বেগম জিয়ার রাজপথের আন্দোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সান্নিধ্য, এই দুটাতেই আমি আপ্লুত হয়েছি। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন সময় আমাদের সিনিয়র বড় ভাইরা যারা অধ্যয়নরত ছিল তাদেরকেও দেখতাম সংগ্রাম মুখর। এবং আমি সিরাজগঞ্জের যাদেরকে আমার ভালো লাগতো ওই সময়ের মিরু ভাই, কামাল মুন্সি, সাইদুর রহমান বাচ্চু, রহমতুল্লাহ আয়ুব ভাই, সোহেল রিজভী রাজু ভাই, তারপরে রাশেদুল হাসান রঞ্জন, তারপরে নবাব ভাই, ডলার ভাই, সাবেক মেয়র হিলাল ভাই, হুমায়ুন ইসলাম খান সহ এদের রাজনৈতিক তৎকালীন সময়ের যে কন্ট্রিবিউশন, এটাতে আমি মূলত বেশি আপ্লুত। আর তখন দেখতাম যে অমর দা, সাইদুর রহমান বাচ্চু, এদের যে মানে রাজনীতির মাঠে পদার্পণ, এনারা সম্মিলিতভাবেই তখন শাহজাদপুরে আসতো। শাহজাদপুর সরকারি কলেজে ছাত্র দলকে প্রতিষ্ঠা করার পেছনে নেপথ্যে ওনাদের যাদের নাম বললাম আমি। আর মির্জা মুরাদুজ্জামান, সে তো আমাদের সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি ছিল। এই জন্য আমি আসলে রাজনীতিতে পদার্পণ করি 1986 সালে। এই যে লং টাইম রাজনীতির যে সময়টা, এখানে তো অনেক কিছু আপনি সরাসরি ফেস করেছেন, দেখেছেন। আপনি কি কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন? আমি সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি মানে পুলিশি নির্যাতনটা, যেটা 86 সাল থেকে একটানা কারাঘানি টানতে হয়েছে আমার। প্রতি বছর 3বার 4বার 2বার
গ্রেপ্তার হয়েছি এবং সর্বশেষ 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদ পতনের প্রায় 19 দিন আগে আমি গ্রেপ্তার হই। আমি, বাঘা, সাব্বির, এ তো আমরা তিনজন। আমাদের গ্রেপ্তারের মধ্যে দিয়ে আর তৎকালীন সময় আসলে ওই একমাত্র দেখতাম যে লতিফ মির্জাকে কারাগারে, আর সোহেল রিজভী রাজু, রহমতুল্লাহ আইয়ুব ভাই, রাশিদুল হাসান রঞ্জন, এদেরকে বেশি বেশি আমি কারাগারে পেয়েছি। এবং একদম শেষ পর্যন্ত আওয়ামী লীগ 96-তে ক্ষমতায় আসার পরেও মিথ্যা মামলা যখন আমাকে গ্রেপ্তার করে মিথ্যা দণ্ডাদেশ দেওয়া হয়, মোহাম্মদ নাসিম সহ অন্যান্য সাবেক মন্ত্রীদের মানে পৃষ্ঠপোষকতায়, আমি হতবাক এবং অবাক হয়েছি। শাহপুরের প্রত্যেকটা নারী পুরুষ, মানে আমার জানা মতে বৃহত্তর পাবনা জেলার, সিরাজগঞ্জ জেলার সকলেই জানে, আর বিশেষ করে শাহপুরের দলমত নির্বিশেষে, এমনকি আওয়ামী লীগও বলতে পারবে না এই যে হত্যা মামলায় আমাকে কারাগারে পাঠিয়েছিল সেটা সম্পর্কে এক বিন্দু পরিমাণে আমি জড়িত না। শুধু আমাকেই নেই, আমার আপন বড় ভাই সহদর, আমার ভাতিজা, আপন ভাতিজা সুলতান মাহমুদ তুষার, ও হচ্ছে ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি, ওর পিতাকেও আমার সাথে মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয় এবং কারাদণ্ডাদেশ পরে আমার ভাই 19 সালের দিকে মুক্ত হয়। মুক্ত হওয়ার মাত্র কিছুদিন পরেই মারা যায়। আমি ওই ভাইয়ের দাফন করার জন্য আমি এই প্যারোলে 3 ঘন্টার জন্য প্যারোলে মুক্তিতে আসছিলাম। আসার পরে দেখি হাজার হাজার ছাত্র জনতা, তাদের চোখের কান্না, আমার খুব কষ্ট লেগেছিল। এবং মানুষের ভালোবাসার কারণে আমি মূলত পরবর্তীতে যখন 20 সালে কারাগার থেকে 569 ধারার ডিআরএ মুক্তিপ্রাপ্ত হই, তখন জেল সুপার আল মামুন সাহেব, জেল সুপার, সিনিয়র জেল সুপার সুভাষ বাবু, জেলার আবুল বাসার শাহাদত সাহেব সহ কারা ডিপার্টমেন্টের আমি অনেক অফিসারদের সহযোগিতা পেয়েছি আমাদের মুক্তির পিছনে, যারা সরাসরি আমাদের মুক্তির জন্য ওই সময় কারাগারের সুরক্ষা বিভাগ, যেটা আইন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সে সুরক্ষা বিভাগ, সচিবালয়, এমনকি প্রাইম মিনিস্টার পর্যন্ত তারা সরাসরি আমাদের ব্যাপারে বলেছে। আমার মুক্তির পেছনে আসলে অলৌকিক বিষয়, আর দ্বিতীয়ত হচ্ছে কারাগারের এই সোনার অফিসারগুলো, বিশেষ করে মামুন সাহেব, আল মামুন সাহেব আর সুভাষবাবু সিনিয়র জেল সুপার, এদের অবদানের কথা আমি ভুলতে পারবো না। সারা বাংলাদেশে 5,000 বন্দী মুক্তিপ্রাপ্ত ছিল, তার ভিতর 5 জনকে মুক্তি দিয়েছে, তার ভিতরে আমরাই 4 জন। এটা ভাগ্যের বিষয় না। এবং ওনারা সরাসরি আমাদের জন্য সুপারিশ করেছিল, কারণ কারাগারে আমাদের আচরণ এবং কারাবিধি অনুসারে আমরা চলেছি। আর কারাগারের আসলে প্রত্যেকটা বন্দী থেকে শুরু করে আমি রাজশাহী কেন্দ্রীয় কারাগার, সিরাজগঞ্জ জেলা কারাগার, পাবনা জেলা কারাগার, ঢাকা কেন্দ্রীয় কারাগার, সব জায়গায় থেকেছি। তো আমার কাছে মনেই হয়েছে যে কারাগারটা আমার একটা পরিবার। এবং আজও তৎকালীন সময় যখন আমি কারাগারে ভাত খাইতে বসছি, তখন মার কথা মনে হয়েছে যে মার মুখ দিয়ে তো ভাত যাবে না। এখন মুক্ত জীবনে আসছি, এখন মনে হয় যে আজকে আমি পোলাও খাইতেছি, আমার কারাবন্দী ভাইরা তো পাচ্ছে না। ওখানেও যেমন আঘাত পাইছি, আবার এখন মুক্ত জীবনেও কিন্তু আমি মানে বাড়িতে ভালো কিছু রান্না হলে ওদের কথা আমার মনে হয়, খুব কষ্ট হয়। আপনি জানেন যে আওয়ামী লীগের এই ক্ষমতা শাসন আমলে 15-16 বছরে আপনার সাথে ঘটে যাওয়া কিছু অবাস্তব কিছু ঘটনা, আওয়ামী লীগের যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল সেই সময়টা আসলে আপনার অভিজ্ঞতাটা ছিল। আমি তো 2020 সালে মুক্তি পাওয়ার পর শাহপুরে আসার পরে প্রতি পদে পদে এই ডিজিএফআই, ডিবি, সরকারি গোয়েন্দা সংস্থাগুলো আমাকে খারাপ আচরণ করে নাই, কিন্তু আমাকে বারবার অনুরোধ করা হয়েছে, আমার বাড়িতে এসে বিভিন্নভাবে অনুরোধ করা হয়েছে, বলেছেন যে আপনি যেমন আছেন তেমনই থাকেন, আপনি পদক্ষেপ নিয়েন না। কিন্তু আমি আসলে এই আজীবন সংগ্রামী, এই জন্য কারাগার থেকে মুক্ত হওয়ার পরে 2 দিন পর থেকে আমি আমার ভাই ইকবাল হাসান হিরু ভাইয়ের সাথে সাক্ষাতে, তারপরে আমাদের শাহপুরের যে বিএনপির দুঃসময়ের কাণ্ডারি ডক্টর এম এ মুহিত সাহেব, তার পূর্বে ছিলেন হচ্ছে মারা গেছে আমাদের প্রিয় বড় ভাই শাহপুরের উপকার ছিলেন কামরুদ্দিন ইহিয়া খান মুদ্রিস সারোয়ার ভাই, সাবেক এমপি আনোয়ার হোসেন মানিক মিয়া, উনি প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউর রহমানের আমল থেকেই, তাকেও আমি পাইনি। কামরুদ্দিন ইহিয়া খান মুদ্রিস সরোয়ার ভাই, তরিকুল ইসলাম আরিফ ভাই, যে হচ্ছে পৌর বিএনপির প্রেসিডেন্ট ছিলেন, তিনি ওই সময় রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। আমি তখন কারাগার থেকে বের হয়ে আসার পর
পেলাম হচ্ছে ডক্টর এম এ মুহিত সাহেবকে। আমার সহযোদ্ধা বন্ধু আরিফ, স্বেচ্ছাসেবক দলের শাকিব চৌধুরী, মাসুদ রানা, যুব দলের আব্দুল্লাহ থেকে শুরু করে জাহিদ, এরা দুঃসময় থেকেই আসলে দলের দল ধরে আছে, কষ্ট করে আছে। আর তার পূর্বে আমাদের যে অভিমানী এবং নিবেদিত কিছু দলীয় নেতারা আছে, তারা তখন নিশ্চুপ ছিল। এবং আমি সত্যিকার অর্থে এই 5 বছরের আন্দোলনের মাঠে ডক্টর মুহিত সাহেব, ইকবাল হোসেন হিরু ভাই, এদের বাইরে আমি কোনো নেতা পাইনি। দুঃসময়ে যে হাল ধরে রাখা আমার সহযোদ্ধা বন্ধু আরিফ, যে বর্তমান পার্টি সেক্রেটারি ছিল, এই তো এই কয়েকজনই। 5 তারিখের পরে এখন দেখি যে দল বিশাল আকারে একটা, মানে বিন্দু থেকে সিন্ধু, আর কাউকে চিনি না, এবং আমাদেরও এখন অস্তিত্ব নাই, এরকম একটা অবস্থা। যেহেতু একটা ঘর নির্মাণের সুখ আমি সন্ধানেই বেশি তৃপ্ত, এজন্য ক্রেডিট নেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। একটা সুন্দর গোছানো দল উপহার দেওয়ার প্রয়োজন। রাজপথে থেকে আন্দোলন করেছি, কি করেছি গোটা সাদাতপুরের বাসী জানে। দুঃসময়ে নিশান তোলার মতো কোনো ব্যক্তি ছিল না, যেখানে আমি আমার যুব দলের নেতা রবিউল ইসলাম, নাদিম সহ এদেরকে ওই সময় মশাল মিছিলে আমার সাথে নেতৃত্ব দিয়েছে শাকিব চৌধুরী, মাসুদ রানা। এই আন্দোলনের রণাঙ্গন গুলো এদের দিয়ে আসলে কাবার। সামনের সারিতে থাকার উদ্দেশ্য গুলিবিদ্ধ যদি হই, ঠিক আছে, আমি নিজে শহীদ হব, কোনো মায়ের যেন কোল খালি না হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সত্যিকার অর্থে আমি বেশি ডিসপায়ার্ড ছিলাম এই কারণেই যে অলরেডি এই আন্দোলনটা থেমে গিয়েছিল, কিন্তু দেশনায়ক তারেক রহমান যখন উদাত্ত আহ্বানে আমাদেরকে নির্দেশ দিয়েছে যে তোমরা যাও, ছাত্রদের আগলে রাখো, তাদেরকে যাতে কোনো রকম ক্ষতি না হয়, সেই জিনিসগুলো তোমাদের রক্তবিন্দু দিয়ে হলেও তোমাদের সেটা দেখতে হবে, সেটা আমি পালন করেছি। দেশনায়ক তারেক রহমানের উদাত্ত আহ্বানকে সাড়া দিয়ে এবং অভূতপূর্বভাবে আমাদের ডিবি প্রধান হারুন সাহেবের ভাতের হোটেলে যে সমস্ত নাহিদ, তারপর অন্য অন্য স্টুডেন্ট যারা গিয়েছিল, আপনারা জানেন যে অলরেডি ওই ডিবি অফিসের নির্যাতনে ভাতের অভিনয়ের মধ্যে দিয়ে তারা কিন্তু অলরেডি ঘোষণায় দিয়ে ফেললো যে আমরা আন্দোলন থেকে সরে আসলাম। ঠিক সেই মুহূর্তে কিন্তু দেশনায়ক তারেক রহমান ডিরেক্ট নির্দেশ দেয় আমাদের অংশ নেওয়ার জন্য। তখন আমরা প্রকাশ্যে থেকে ইনশাল্লাহ সাদাতপুরে একদম, মানে সারা বাংলাদেশে তো আসলে আওয়ামী লীগ অভূতপূর্বভাবে এই 5 তারিখে স্বাধীন হয়, তাই না? কিন্তু সাদাতপুরে কিন্তু আমি রবি ঠাকুরের, দেখবেন সাদাতপুরে আসতেই যে এই বিসিক বাস স্ট্যান্ডের ওইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য মূর্তি, সেই মূর্তির পাদদেশে দাঁড়িয়ে কিন্তু আমি ছাত্র জনতার উদ্দেশ্যে এবং আওয়ামী লীগের উদ্দেশ্যে বলি যে এরকম ব্যাপার, বলি যে আজ থেকে আওয়ামী লীগ মুক্ত করুন সাদাতপুর। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এই শাহ মখদুমের মাটিতে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না, এই ঘোষণা কিন্তু আমি 4 তারিখে দিই। তখন পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে কিন্তু এই জল্লাদ শেখ হাসিনা যদি পদত্যাগ না হতো, তাহলে আমার পরিস্থিতিটা কি হতো একটাবার চিন্তা করে দেখেন। এবং এই আন্দোলন করতে গিয়ে আমার বাড়ি কিন্তু দুইবার অ্যাটাক হয়েছে, ভাঙচুর হয়েছে। সবকিছুর ভিতরেই আসলে মানে আল্লাহ চাইছে, আল্লাহর অশেষ রহমত। আল্লাহ পাক না চাইলে এই জগদ্দল পাথর দাজ্জালের চিরমুক্তি হতো না। তা আমি আশা করব বাংলাদেশের সকল ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রধান উপদেষ্টা সহ সকলের কাছে যে দয়া করে বাংলাদেশকে এত সুন্দর দেশ উপহার দেন, অতি দ্রুত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য জাতীয় সংসদ নির্বাচন দেন। রাজনৈতিক সরকার আমার বিশ্বাস, কারণ আসলে সত্যিকার অর্থে আপনারা যারা এই মুহূর্তে উপদেষ্টার দায়িত্বে আছেন, এক একজন আপনাদের পেশা কিন্তু এনজিও অথবা কোনো ব্যাংক কর্মকর্তা অথবা অন্য জায়গা থেকে উঠে আসা। জনগণের নার্ভ কিন্তু আমরা রাজনীতিবিদ আমরা বুঝি, ছাত্র জনতা শ্রমিক এদের ঘামের সাথে আমরা মিলেমিশে একাকার। যে কারণে রাজনৈতিক সংস্কার, কোন দলের সংস্কার বলেন যেটাই বলেন, রাজনৈতিক সরকারের হাতে হলে সেটা হয়েছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। পার্লামেন্ট থেকে উঠে আসাই আইনি হচ্ছে চূড়ান্ত। আমাদের ডেমোক্রেসির মূল অগ্রযাত্রার জন্য এটাই বাস্তব। তাই আমি আশা করব যে এ দেশে যেন অসৎ কোনো ব্যক্তি
রাজনীতির মাঠে না আসতে পারে। বিশেষ করে আওয়ামী লীগকে চিরবিদায় দেওয়াটা খুবই প্রয়োজন। এদের রাজনীতি করার অধিকার নাই, কারণ এরা কখনোই গণমুখী না। এরা ছাত্র জনতার রক্তের উপরে এরা হচ্ছে এদের সুখ সন্ধান করে, এরা সুখের সাগরে ভাসে। তাই আমি সকল মানুষের কাছে অনুরোধ করব যে দ্রুত নির্বাচনের মধ্যে দিয়ে ইনশাল্লাহ গণতান্ত্রিক সরকার নির্বাচিত হোক, যে দলই আসুক সমস্যা নেই। এবং আমি বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমান এদেশে ফিরে এসে সত্যিকারের ন্যায় নীতি এবং দুর্বৃত্ত মুক্ত একটা পরিবেশে বাংলাদেশকে নতুন বাংলাদেশ উপহার দিবেন। এটা আমার নেতার প্রতি আমার অগাধ বিশ্বাস। আর বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনে যে সমস্ত শহীদ হয়েছে আমার সিরাজগঞ্জ জেলার, বিশেষ করে শাহজাদপুরেই এই আমার থানারঘাট রূপপুরের একজন শহীদ হয়েছে মিরপুর থেকে, এক স্টুডেন্ট। আর এক স্টুডেন্ট শহীদ হয়েছে, সে ঢাকা থেকেই, তার বাড়ি খুকনিতে। আর একজন শহীদ হয়েছে আমাদের কৈজুরি ইউনিয়নে। তাহলে চিন্তা করেন যে বাংলাদেশের কোন অঞ্চলে এই শাহজাদপুরের মাটি কেমন, কোন অঞ্চলের এই এতগুলো উপজেলা, 365 উপজেলার মধ্যে মনে করেন যে এক শাহজাদপুরেই কিন্তু 3 জন শহীদ হয়েছে উপজেলার মধ্যে। জেলার কথা আমি বাদই দিলাম। তা আমরা এতটাই নির্যাতিত, নির্মমতার শিকার। তা আশা করি শহীদ মুগ্ধ আবু সাইদ এবং আমার শাহজাদপুরের যে অন্তর থেকে শুরু করে আরো কিছু 3 জন শহীদের রক্ত যেন বৃথা না যায়, এবং এদেরকে জাতীয় বীর হিসাবে এবং এদের পরিবারকে রাষ্ট্রের প্রতি মাসের আর্থিক সহযোগিতা দেওয়া প্রয়োজন। যারা শহীদ হয়েছে সেই সমস্ত পরিবারে, আর যারা মানে আহত মানুষগুলোর কষ্ট আরো বেশি। ছাত্র জীবন থেকে শুরু করে সবকিছু থেকে তারা কেউ অন্ধ হয়েছে, কেউ পঙ্গুত্ব বরণ করেছে। এদের ব্যাপারে মুক্তিযোদ্ধাদের যেমন একটা ভাতা ব্যবস্থা আছে, অনুরূপ জীবিত আহত যারা আছেন তাদের ব্যাপারে এক চোখে না দেখে নিরপেক্ষ দৃষ্টিতে তালিকা করুন। যেমন শাহজাদপুরের ব্যাপারে আমি তালিকা দিতে পারবো, আমি জানি, আমি যেভাবে একদম পরিচ্ছন্ন তালিকা দিতে পারবো কারা কারা সম্পৃক্ত। এখানে একটা নামও আপনারা মানে বেহাত পাবেন না। ঠিক অনুরূপ এরকম যারা নিরপেক্ষ দৃষ্টির বিপ্লবী, আমি তো অবশ্যই বিশ্বাস করি যে তারা ভুল তথ্য দিবেন না। এই তালিকাগুলো করে মুক্তিযোদ্ধাদের ভাতা যেমন আজও অব্যাহত আছে, এরা অব্যাহত থাকবে। কারণ মুক্তিযুদ্ধ, 52 ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং 24-এর গণ আন্দোলন, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, এগুলো সবই এক সুতোতে গাঁথা। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে মহান মুক্তিযুদ্ধের মানে একটা অর্জন ছিল, সেই অর্জনে আমরা কিন্তু বঞ্চিত হয়েছি। তখন আমার যে ভূমিকা, আমাদের ছাত্র দলের যে ভূমিকা, অ্যাকচুয়ালি তো মনে করেন যে এটা 71 সাল হলে সবচেয়ে বড় একটা বীরত্বের জায়গায় আমরা থাকতাম। একজন ছাত্রর চাইতে কিন্তু সবচেয়ে চঞ্চল হরিণের মতো আমি রাজপথে ছিলাম এবং যুদ্ধরত অবস্থায়। আমার ওই দিন 4 তারিখে যে আমি রণাঙ্গনে, সেখানে এই যে আমার ছবি, এটা 4 তারিখের বিপ্লবের ছবি। তো যাই হোক, এখানে আরো অনেক ডকুমেন্ট আছে কিভাবে শাহজাদপুরকে স্বাধীন করা হয়েছে। 4 তারিখে কিন্তু বাংলাদেশে কোথাও স্বাধীন হয়নি, কিন্তু আমি কিন্তু আত্মবিশ্বাস নিয়ে স্বাধীন ঘোষণা করছিলাম, আওয়ামী মুক্ত করছিলাম। আল্লাহ সেটাকে কবুল করছিলেন বিধায় 5 তারিখে প্রধানমন্ত্রী পদত্যাগের মধ্যে দিয়ে আমার সারা জীবনের বিপ্লব মুখর জীবনের একটা যে সান্ত্বনা, সবচেয়ে বড় ব্যাপার এবারের 24-এর আন্দোলনে আমি আমার বাইক বিক্রি করে কিন্তু এই খরচ বহন করেছি। এখন আমি রিক্সায় চলাচল করি, কিন্তু বিষয়টা তা না। আমার মৃত্যু হয়ে যেতে পারতো, তারপরে আমি কিন্তু আমার বাড়ি থেকে আমার বৃদ্ধ মার কাছে বিদায় নিয়েছিলাম, আমার ওয়াইফের কাছে বিদায় নিয়েছিলাম। যদি না ফিরি, তোমরা নতুন বাংলাদেশের সূর্য দেখবে। আল্লাহ আমাকে ফেরাই। আমি ফিরেছি বাড়ি, কিন্তু শহীদ হয়েছে অনেক। এই শহীদদেরকেও আপনারা ভুলে যাবেন না, এটা অনুরোধ। আর ধন্যবাদ জানাই ওই সময় রণাঙ্গনের বিপ্লবে শাহজাদপুরে ডক্টর এম এ মুহিত সাহেব, আল মামুন সাহেব, ইকবাল হোসেন হিরু ভাই, এদের কথা কখনো ভুলবার না। এরা অনেক সহযোগিতা করেছে। আসলে খুবই মর্মাহত ঘটনা ঘটে গেছে। এই আন্দোলনে যেমন আপনার একটা গাড়ি বিক্রি করে কিন্তু আপনি আন্দোলনের যারা সক্রিয় ভূমিকা পালন করেছে তাদের আপনি পরিচালিত করেছেন বা চালিয়েছেন, যতটুকু সম্ভব। কিছুটা
যতটুকু সম্ভব হয়েছে। তো সেই জায়গা থেকে আগামী ভবিষ্যতে যে রাজনীতি যে হতে যাচ্ছে, আপনি জানেন যে ডক্টর ইউনূস এবং তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি দুইজন একটা বৈঠক করেছেন। এই বৈঠকে আসলে আপনাদের আসলে প্রত্যাশাটা কি রয়েছে আপনাদের জায়গায়? আমার তো অনেক বড় প্রত্যাশা, দুঃসময়ে ডক্টর ইউনূস সাহেব যেমন পাশে এসে দাঁড়িয়েছেন, ওনার সম্মানের দিক তাকিয়ে যে দলই ক্ষমতায় আসুক ওনাকে রাষ্ট্রপতি হিসেবে রাখা উচিত এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই নির্বাচিত হবে এবং সংখ্যাগরিষ্ঠ, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায়। তো আমি আমার দেশনায়ক তারেক রহমানের কাছে আহ্বান জানাবো যে প্লিজ আপনি যদি প্রধানমন্ত্রী হন, প্রেসিডেন্ট হিসেবে অন্তত ডক্টর ইউনূস যতদিন বেঁচে থাকবেন ততদিন ওনাকে এই মূল্যায়নটা করবেন। তাহলে আমি মনে করব যে 24কে সম্মান করা হয়েছে। অনুরূপ ভাবে ডক্টর ইউনূস বর্তমান যে প্রধান উপদেষ্টা, তার কাছেও আমার আবেদন থাকবে যে আপনি অতি শীঘ্রই সত্যিকার অর্থে বাংলাদেশকে একটা সুন্দর রোল মডেল নির্বাচন উপহার দিন, যে নির্বাচনের মধ্যে দিয়ে জেগে উঠবে বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, বনন বাংলাদেশ, যাতে করে আজীবন আমার মতো একজন অখ্যাত বিপ্লবী আপনাকে স্যালুট জানাতে পারে যে না, নিরপেক্ষ দৃষ্টিতে একজন মানুষকে পেয়েছিলাম দেবদূত হিসেবে, যিনি সত্যিকার অর্থে সঠিক সময়ে দ্রুত নির্বাচনটা দিয়ে জনগণের হাতে ক্ষমতা দিয়েছেন। আমি উভয় নেতার কাছে আমার প্রত্যাশাটা থাকবে। মূলত আপনি জানেন যে দ্রুত হয়তো নির্বাচন হবে। সেই জায়গা থেকে নির্বাচন আসলে আমরা যতটুকু মাঠ পর্যায়ে জানি যে বিএনপির অনেক বেশি সংখ্যক সমর্থক বাংলাদেশে রয়েছে। এখন যদি নির্বাচন হয়, আমরা আশা করছি যে হয়তোবা জনগণ বিএনপিকে হয়তোবা নির্বাচিত করতে পারে। সেই জায়গা থেকে বিএনপি আগামী রাজনীতিতে ফিরতে, রাষ্ট্র পরিচালনার কাজে রাজনীতিতে ফিরতে কি কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? বিএনপি এবার যারা ত্যাগী, নির্যাতিত, নিবেদিত, যাদেরকে মাঠ পর্যায়ে এমপি নির্বাচন যারা করবেন, যাদেরকে মাঠে পেয়েছি, সে সমস্ত মানুষদের মধ্যে সমন্বয় করে সৎ মানুষ, ভালো মানুষ, এ জাতীয় ব্যক্তি, দেশপ্রেম আছে, দেশপ্রেম অবশ্যই থাকতে হবে, এই ধরনের ব্যক্তিকে নমিনেশন দেওয়া উচিত, যে নমিনেশনের মধ্যে দিয়ে দেশকে তারা অনেক ভালো কিছু দিতে পারবে। আর আমাদের আসলে কষ্টের কথা দেখেন, 17 বছর কিন্তু আমরা আন্দোলন সংগ্রামে আমাদের বাড়িতে থাকতে দেওয়া হয়নি, কিন্তু আজকে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, হলফ করে বলতে পারি, আজ আওয়ামী লীগ ব্যাক করুক, গোটা বাংলাদেশে যদি আমাদের গলা কাটা লাশ পড়ে না থাকে, তারপরে বলেন যে কথাটা শেখ হাসিনা ক্ষমতাচ্যুতর আগে বলছিল, যে আওয়ামী লীগের উদ্দেশ্যে বলছিল, যেরকম জামাত, বিএনপি, এরা কিন্তু ওই ওবায়দুল কাদেরও বলছিল যে আমাদের লাশ কিন্তু বিভিন্ন ড্রেনে পড়ে থাকবে। আপনারা কি কোনো ড্রেনে পেয়েছেন? পান নাই, কিন্তু অবাস্তব মিথ্যা কথা। তাহলে আমরা কত ধৈর্যশীল, আর তারা এই 9 মাসে বা 10-11 মাসে যেরকম ফেড আপ, মনে হয় পাইলে আমাদেরকে কুকুরের মতো ছিঁড়া খুঁড়ে খাবে। আজ তাদেরকে মুক্ত করেন, দেখবেন যে আমাদেরই লাশ কোথায় পড়ে থাকে। তারা এত ডেসপারেট, এই জন্য অবশ্যই কারোর উচিত হবে না তাদেরকে পুনর্বাসন করা, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসা। তাদের ক্ষমা করা যায়, কিন্তু রাজনীতি করার অধিকার এবং সুযোগ দেওয়া যায় না। এই মানচিত্র 52 ভাষা আন্দোলনের, এই মানচিত্র 71-এর গণ মহান মুক্তিযুদ্ধের, এই মানচিত্র 69-এর গণ অভ্যুত্থানের, এই মানচিত্র 82 সালের ট্যাঙ্ক চালিয়ে ছাত্র জনতার উপর যে অত্যাচার হয়েছে, এই মানচিত্র 1990 সালের স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানের মানচিত্র, এই মানচিত্র সর্বশেষ 24 সালের জুলাই আগস্ট বিপ্লবের আবু সাইদ, মুগ্ধর, আর কি করতে হবে আমাদের যুদ্ধ, আবু সাইদের সেদিনের বীরত্ব, একমাত্র একটা ছবি কিন্তু বাংলাদেশকে টনক নড়িয়ে দেয়, সেটা আবু সাইদের সেই বুক চিতিয়ে দাঁড়ানো, যাকে হিমালয়ের মতো, পিরামিডের মতো দাঁড়ানো অবস্থায় গোটা বাংলাদেশ জাগ্রত হয়েছিল। আপনারা এই দৃশ্যটা শুধু দেখেছেন টাইটানিক ছবির লিওনার্দো ডিক্যাপ্রিও, কেট উইন্সলেটের কাছে, কিন্তু সেদিন কিন্তু আমাদের আবু সাইদ কিন্তু দেখিয়ে দিয়েছে কিভাবে বুক চিতিয়ে দাঁড়াতে হয় মানচিত্রকে বাঁচাতে। তা আমি আশা করব যে শহীদ মুগ্ধর মতো যে মৃত্যুকে আলিঙ্গন করেছে ধীরে ধীরে ধীর পায়, যে কারণে গণ অভ্যুত্থানের মধ্যে আমার ছেলে
এই, মুগ্ধর জন্ম হয়, ডাকনাম মুগ্ধ। আমি মুগ্ধর নামেই নাম আমার সন্তানের নাম দিয়েছি। আপনারা দোয়া করবেন। ও অভ্যুত্থান বিপ্লবের মধ্যে দিয়ে এসেছে আমাদের বুক জুড়ে। ও যেন ভালো একজন দেশপ্রেমিক হয় এবং কোনোদিন আপোষ না করে, এবং ও যেন বিভৎস বাংলাদেশকে না দেখতে পায়। নির্বাচনে আসলে নমিনেশন তাদেরই পাওয়া উচিত, যেমন আমাদের এই ডক্টর এম এম মুহিত সাহেব। সত্যিকার অর্থে ইনি কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি, চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের লেকচারার, লন্ডনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যিনি এই বক্তৃতা দিয়ে থাকেন পৃথিবীর জন্য, সমাজ বিপ্লবের জন্য, ছাত্রছাত্রীর দর্শনে যে মানুষটা, এবং শারদপুরে প্রতিবন্ধীদের জন্য যে মানুষটাকে নিরলসভাবে কাজ করেছেন, অনেকের চোখ হারিয়েছে, তাদের জন্য যে ব্যক্তিটা চোখের আলো দান করার জন্য নিরলসভাবে কাজ করেছেন, ডক্টর এম এ মুহিত সাহেবের মতো এইরকম ক্লিনিংয়ের ভালো মানুষগুলোকে যদি তারেক রহমান নমিনেশন দেন, আশা করি করাপশন হবে না, করাপ্টেড বাংলাদেশ দ্বিতীয়বার জন্ম নেবে না। আমি কিন্তু মূল্যায়নের জায়গা থেকে তাকে স্মরণ করতে, কিন্তু তার অগাধ আছে, তার মতো একজন বিচক্ষণ আন্তর্জাতিক ব্যক্তিকে যদি আমরা কাজে লাগাতে পারি, এটা আমাদের জন্যই সৌভাগ্যের বিষয়। আগামীতে তো আপনি জানেন যে বর্তমানে জেলা পর্যায়ে যে কমিটিগুলো রয়েছে, উপজেলা পর্যায়ে পর্যন্ত প্রত্যেকটা কমিটি বিলুপ্ত অবস্থায় রয়েছে এবং কাউন্সিলিং হয়তো খুব দ্রুত পরিমাণে সময়ের মধ্যে হয়ে যাবে। কাউন্সিলিং এ আপনার দলের প্রতি আপনার প্রত্যাশাটা কি থাকবে, যে আপনার জায়গাটা আসলে কি হওয়া উচিত? আমার জায়গায় কোথাও হবে না। কারণ হলো, বিপ্লবীদের সবাই ভয় পায়। শারদপুর বলেন, সিরাজগঞ্জ বলেন, ঠিক আছে, একটাবার চোখ বুঝে দেখেন তো সারা বাংলাদেশের বিপ্লবীদের সাথে। আশা করি যে গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ করলে 2-3-এর মধ্যে থাকবে। সংগ্রাম বলেন, নির্যাতন বলেন, আমার মতো নির্যাতিত জীবন কেউ পায় নাই, একটা না। আমি আশা করব আসলে সিরাজগঞ্জে যেমন পরিস্থিতি, ঠিক আছে, একটা সুন্দর স্বপ্নের বিএনপি সাজানো সম্ভব। আর কিছু কিছু জায়গা আসলে একইভাবে একই মানুষগুলো যখন জগদ্দল পাথরের মতো মানে পদ আঁকড়ে রাখতে চায়, রাজনীতির স্বপ্নভঙ্গ হয়। আমার মতে অবশ্যই নতুনদের একটা জায়গা দেওয়া উচিত, কিন্তু নতুনদের অবশ্যই শীর্ষ জায়গাতে না। কারণ ভারী মানুষের একটা বিষয় আছে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি, আমাদের ইকবাল হোসেন হিদু ভাইয়ের একটা ব্যাপার দেখেছি, যে উনি অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত, এত ধীরস্থির, অনেক সময় বিরক্ত হই, আমি নিজেই বিরক্ত হই। হ্যাঁ, কিন্তু পরে হিসাব মিলা দেখি যে না, এই ভদ্রলোকের ডিসিশন গুলো ঠিক আছে। এই জন্য আশা করি যে নবীন প্রবীণ এদের মানে সমন্বয়েই প্রত্যেকটা জায়গাতে ইলেকশনের মাধ্যমেই কমিটি হওয়া উচিত। এতে করে সেই কমিটির অনেক বেশি শক্তিশালী হয়। তো আমরা অবশ্যই আপনাকে নতুন জায়গায় এবং নতুন কাউন্সিলিং এর মাধ্যমে আপনাকে একটা ভালো জায়গায় আমরা দেখতে চাই, এবং আপনাদের মতো নেতা নেতৃত্ব দেবে এবং সামনের কাতারে, এটা আমাদের প্রত্যাশা। এখন আমরা সর্বশেষ 2টা প্রশ্ন আমাদের কাছে রয়েছে। নতুন প্রজন্মের জন্য আপনার কি বার্তা থাকবে, যেহেতু 24-এর আন্দোলনের মধ্য দিয়ে আমাদের একটা নতুন বাংলাদেশের পুনর্গঠনের প্রচেষ্টা চলছে, যে প্রচেষ্টাটা হয়তো বা আগামী নির্বাচনের পরেই এই প্রক্রিয়াটা আরো বেগবান হবে। সেই জায়গা থেকে নতুন যারা রাজনীতিতে আসতে চায়, নতুন প্রজন্ম, তাদের বিষয়ে আপনার বার্তাটা কি থাকবে? নতুন প্রজন্মের কাছে আমি অবশ্যই বেশি প্রত্যাশা করি, কারণ আমাদের অনেক সংগ্রাম মুখর জীবন। যেমন আমাদের জীবনের একটা স্টাডির কথা বলি, যে আমরা প্রথমে পেয়েছি কলের গান, তারপরে পেলাম ক্যাসেটের ফিতে, তারপরে পেলাম ভিসিআর, তারপরে পেলাম হচ্ছে এই ডিভিডি, তারপরে মনে করেন যে স্মার্টফোন, সিডি, তারপরে স্মার্টফোন। চিন্তা করেন যে অথচ এক একটা বিষয় অ্যাঙ্গেলকে আপনি যদি চিন্তা করেন যে শত শত বছর কিন্তু গবেষণা হয়েছে, গবেষণার টোটাল রেজাল্টটা আসলো কখন থেকে? এই 40-এর দশক থেকে, একেবারে 80-র দশক, 90-র দশক। টোটাল যে বিপ্লবটা, শত বছরের গবেষণার ফল কিন্তু একসাথে মনে করেন যে ঠিক আছে। আর সেটার মনে করেন সবচেয়ে স্বার্থপর আত্মসাৎকারী হলো আমরা। এতগুলা জিনিস কিন্তু আমরা পাইছি। আবার আমাদের যে প্রজন্ম,
এরা আরো বেশি, মানে মজা করেই বলছি, এরা আরো বেশি স্বার্থপর। এরা একদম মনে করেন যে গোসল করেই গরম ভাত, গোসল করেই গরম ভাত। ঠিক আছে, আমি যেমন এই মোটামুটি 60-এর দশক, 60-এর দশক আমার, 70-এর দশকে আমার জন্ম, হম, থেকে শুরু করে এ যাবৎ পর্যন্ত যা পেয়েছি পৃথিবীর সবচেয়ে নির্যাস, এই নির্যাস থেকেই বলবো যে আপনারা নতুন প্রজন্ম, আপনারা অনেক অন্ধকার পথ আপনারা দেখেননি। সিম্পল, আপনারা রণাঙ্গনের 24-এর বিপ্লবটাই শুধু দেখেছেন, কিন্তু আমরা কিন্তু কঠিন পথ পাড়ি দিয়েছি গণতন্ত্রের জন্য। সুন্দর সবুজ বিপ্লবের, লাল সবুজের বাংলাদেশকে কিন্তু আমরা আঁকড়ে ধরে আছি। আপনি আশা করব যে আপনারা ইমোশন, অনেক ক্ষেত্রে আমি ঢাকাতেও দেখেছি, এখানেও দেখেছি যে হুট করে ইমোশনে একটা, এখন অনেক দুর্ঘটনার পেছনে দেখা যায় যে আমাদের নতুন প্রজন্ম জড়িত। এতটা ইমোশন হওয়া যাবে না। প্রবীণদের কাছে অবশ্যই আপনাদের মতামতের প্রয়োজন আছে, এবং আমি মনে করব আপনাদের ভিতর দেশপ্রেম থাকতে হবে, পরিবারের প্রতি প্রেম থাকতে হবে, এলাকার মানুষের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ থাকতে হবে। আর বিশেষ করে সরকারি সম্পদ, এটা আপনি নিজের পরিবারের চাইতে যদি বেশি যত্নশীল হন, দায়িত্ববান হন, তবে মনে করব যে আপনাদের দ্বারা এ দেশ সঠিকভাবে সুন্দর একটা সোনার বাংলাদেশ সৃষ্টি হবে, তাছাড়া সম্ভব না। সরকারি সম্পদ, আবারও বলছি, যেমন গত কয়েকদিন পূর্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনাতে অনাকাঙ্ক্ষিতভাবে এই জাদুঘরের বাহিরের সাইট কিছু ভাঙচুর হয়েছে, যেটা খুব কষ্ট পেয়েছি। যে এটা সরকারি সম্পদ ভাঙার তো কোনো প্রশ্নই ছিল না। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য এই থানা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিলেই ওই কাস্টোডিয়ানের বড় ধরনের সাজা হতো, এবং হবে তো অবশ্যই। কিন্তু মাঝখানে এই অদ্ভুত পরিস্থিতির কারণে আজকে বিক্ষোভকারী, শত শত বিক্ষোভকারী তারা সবাই তো আর ভাঙচুর করে নাই, ভাঙচুর করেছে 10-12 জন, তারা ফেসে গেছে, তারা মামলার আসামি। আর এলাকায় কোনো ব্যক্তি নাই, এমন একটা ভৌতিক পরিস্থিতির মধ্যে পড়ছে। এই জন্য ইমোশনে আপনারা ডুববেন না প্লিজ। নতুন প্রজন্ম এই পতাকাকে আগলা রাখতে হবে, এবং সিনিয়রদের সম্মান শ্রদ্ধা করতে হবে, জুনিয়রদেরকে ভালোবাসা দিতে হবে, আর অধ্যয়ন করতে হবে, প্রচুর স্টাডি করতে হবে। শুধু ফেসবুকে ডুবে কোনোদিন সমুদ্রের জলরাশির মুক্তা আনা যায় না, স্টাডি করতে হবে। এই যে আমার এখানে বই, আমার স্টুডেন্ট লাইফের বস্তা বস্তা আমার বই ছিল, কারাগার থেকে আসার পর দেখি সব কয়টা শেষ। সময় পেলে আমি বই পড়ি, আর বইয়ের মধ্যে দিয়েই পৃথিবীকে দেখতে পাই, আমার দেশকে দেখতে পাই। একজন ছাত্র নেতা বা একজন ছাত্র প্রচুর স্টাডি থাকতে হবে, এবং নামাজ পড়তে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। এটা আমি নতুন প্রজন্মের কাছে আশা করি।